ভারতীয়রা বেআইনিভাবে বাংলাদেশে চাকরি করছে, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য করছে, চাকরিতে নিয়োজিত আছে। ভারতের জনগণ আমাদের বন্ধু, ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই, কিন্তু ভারতের বিশেষ করে নরেন্দ্র মোদীর সরকার যেভাবে একটি অগণতান্ত্রিক শক্তিকে গত 10 বছর ধরে সহায়তা করে যাচ্ছে, অপরাধমূলক সহায়তা, এটাকে বলে ক্রিমিনাল অ্যাসিস্ট্যান্স, তার বিরুদ্ধে কথা আমাদের বলতেই হবে। শ্রীলঙ্কা ভারতকে বিদায় দিয়েছে, ভুটান তার মতো করে চলছে, পাকিস্তান তো বৈরিতা আছে। তো শুধু বাংলাদেশ কেন, ভারতের প্রতিবেশী একটি রাষ্ট্র তো তার বন্ধু না, জনগণ তো দূরের কথা। একমাত্র প্রতিবেশীদের মধ্যে একমাত্র বর্তমান অবৈধ অনির্বাচিত সরকার ভারতের সমস্ত কথাগুলো অন্ধের মতো মেনে নেয়। আজকে বাংলাদেশে যে নতুন স্বাধীনতা হরণ হয়েছে স্বাধীন রাষ্ট্রের মধ্যেই, সেই আওয়ামী লীগ সরকারকে সরাতে গেলে সবাইকে রাজপথে নামতে হবে, তবে শুধু ক্ষমতার পালাবদলের জন্য না। স্টেট ডিপার্টমেন্টে গিয়ে চা খাওয়া বা কফি খাওয়া, ডোনাল্ড লুর সঙ্গে বৈঠকের করা, আমেরিকান অ্যাম্বাসেডারের বাসায় দাওয়াত খাওয়া, এইটা কে কার চেয়ে ক্ষমতাবান, এইটা নিয়ে তর্ক হতে পারে। তবে আমি একটা বিষয় নিশ্চিত যে 2014 সাল থেকে আজ অবধি বাংলাদেশের মানুষ ভোট দিতে পারছে না। আমার কাছে এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। ভারতীয় এম্বাসিতে ভারতীয় হাই কমিশনারের বাসায় বৈঠক করা, ভারতীয় আপনার সরকারের সঙ্গে যোগাযোগ করে ভারতের সাউথ প্লাজা, নর্থ প্লাজায় ভারতের পার্লামেন্ট, নতুন পার্লামেন্ট খুব সুন্দর বানিয়েছে, টিভিতে দেখলাম, সেখানে যাওয়া যেতে পারে, ইউরোপেও যাওয়া যেতে পারে, আপনি যে দেশে আছেন সেখানকার পার্লামেন্টেও যাওয়া যেতে পারে, বাঙালি এমপিরা আছে তাদের রেফারেন্স, সব জায়গায় যাওয়া যেতে পারে, ক্রেমলিনও যাওয়া যেতে পারে। আমি এটা নিয়ে উদ্বিগ্ন না। আমি যেটা নিয়ে উদ্বিগ্ন, ক্ষুব্ধ, প্রচন্ড ক্ষুব্ধ, সেটা হচ্ছে 2014 সাল থেকে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নেই। এবং ডক্টর বদিউল আলম মজুমদার সব আমলেই সোচ্চার থাকেন, তাকে বিএনপিও সহ্য করতে পারত না 2001 থেকে 2006 সাল পর্যন্ত, এই সরকারও পারে না। তিনি গতকাল বোধহয় নোয়াখালী না কোথায় সেমিনারে বলেছেন, আমরা যে কথা আপনার টকশোতে প্রায় বলি, যে নির্বাচন ব্যবস্থাকে হিমঘরে নিয়ে গেছে, উনি বলেছেন। আমি বলি যে এই সরকার নির্বাচনকে জাদুঘরে পরিণত করেছে। কিছুদিন এরকম যদি চলতেই থাকে তাহলে হয়তো একসময় আমাদের পরবর্তী প্রজন্মকে দেখাতে হবে যে একদা এখানে ভোট হতো, ওয়ান্স আপন এ টাইম ইন বাংলাদেশ ইলেকশন ওয়াজ সাপোজ টু বি হেল্ড। এই যে একটা ব্যালট বক্স, এই যে একটা ব্যালট, হ্যাঁ, উইনস্টন চার্চিল ডেমোক্রেসির সংজ্ঞা দিয়ে বলেছিলেন, সংজ্ঞা দিতে গিয়ে, যে একটা ছোটখাটো লোক একটা পেন্সিল নিয়ে ভোট দিতে যাবে, ব্যালট পেপার নেবে, পোলিং বুথে ঢুকবে, গোপনে টিক চিহ্ন দেবে, ওদের ওখানে বোধহয় টিক চিহ্ন দেওয়ার সিস্টেম, উইনস্টন চার্চিলের সংজ্ঞা, এবং তারপরে ভোটটা ব্যালট বক্সে ফেলবে, ফেলার পরে ভোটটা গোনা হবে, গুনে যে বেশি ভোট পাবে সে বিজয়ী হবে। আমাদের ডেমোক্রেসির এই সংজ্ঞা আমরা প্রথম ভাবে আমাদের, আপনি জানেন যে পাকিস্তান আমলে ভোটাধিকার সবার ছিল না, সার্বজনীন ভোটাধিকার ছিল না, মুসলমানদের জন্য আলাদা ভোটাধিকার, হিন্দুদের জন্য আলাদা ভোটাধিকার। আপনি এটাও জানেন কিনা যে আমরা কতটা সভ্যতার দিকে এগিয়েছিলাম আমাদের মহান মুক্তিযুদ্ধের মধ্যে, যে মার্কিন যুক্তরাষ্ট্রে কালোদের ভোটের অধিকার অনেক পরে হয়েছে, 60-এর দশকে, কিন্তু আমাদের বাংলাদেশে 72 থেকে আমরা ভোট, সার্বজনীন ভোটাধিকার, অর্থাৎ সবার ভোট এক, সবাই সমান। এখানে সরকার প্রধানেরও একটি ভোট, সবচেয়ে দরিদ্র কৃষক, দরিদ্র ব্যক্তিটির ভোট এক। এই যে একটি সাম্যের ধারণা থেকে আমাদের সংবিধানের পথে আমরা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যাত্রা শুরু করলাম, কিন্তু সবচেয়ে বড় বেদনার বিষয়, ক্ষোভের বিষয়, আজকে মুক্তিযুদ্ধের 53 বছরের মাথায় এসে আজকে আমাদের পাকিস্তানের উদাহরণ শুনতে হয়। ভারতের উদাহরণ তো দিতেই হবে। ভারতে আর যাই হোক নির্বাচনী নামক সিস্টেমটা এখনো সচল আছে, যে কারণে দেখবেন মোদি ইদানিংকালে, অনেকে বলে আমি জানি না, তবে সেদিন কয়েকটা আলোচনায় দেখলাম মোদি কোনোদিন পাবলিকলি নিজের পেশেন্স লুজ করে না। সেদিন বীরভূমে একটা জনসভায় দেখলাম, বীরভূম আমাদের পরিচিত কারণ আমাদের বাড়ির পাশে,
তো বীরভূমে একটা জনসভায় দেখলাম সে তার দলেরই এক কর্মী না নেতাকে বলছে হিন্দিতে, বাংলা হচ্ছে যে আপনি আমাকে বিরক্ত করেন না, ডিস্টার্ব করেন না, ফুল নিয়ে বাড়াবাড়ি করেন না, বক্তৃতা দিতে থাকেন। অর্থাৎ 5 বছর পর পর মোদির মতো এত শক্তিশালী ব্যক্তি যে লার্জার দেন লাইফে পরিণত হয়েছে ভারতে হিন্দুত্ববাদীদের কাছে, ভারতের প্রচন্ড সাম্প্রদায়িক জনগোষ্ঠীর কাছে, উত্তর ভারত, মধ্য ভারত, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, রাজস্থান, সেইখানেও 5 বছর পর পর ভোটে একটা জবাবদিহি দায়বদ্ধতা দিতে হয়। আমাদের বাংলাদেশে 2014 সাল থেকে এই দায়বদ্ধতা উঠে গেছে। সুতরাং আমি এইটা নিয়ে উদ্বিগ্ন এবং আমার এই দায়বদ্ধতা ফিরিয়ে আনতে গেলে বাংলাদেশের মানুষকেই তার অধিকার আদায় করতে হবে। আমাদের বন্ধু রাষ্ট্ররা সহায়তা করতে পারে, কিন্তু তারা কখনোই কোনো প্রধান ভূমিকা নিতে পারে না এবং নিক আমি তাও মনে করি না। আপনি এখানে কলিমুল্লাহ আমাদের ডক্টর ফরাদ ভাই অনেক কথাই বলেছেন। প্রথম কথা, ভারতীয়রা বেআইনি ভাবে বাংলাদেশে চাকরি করছে, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য করছে, চাকরিতে নিয়োজিত আছে, এই বক্তব্য প্রথম টিভিতে আমার জানা মতে একটা টক শো এনেছিল মেজর সারোয়ার। আপনি সবচেয়ে ভালো হয় সারোয়ার সাহেবকে আগামী কোনো এক টক শো আনলে, উনি এটার উপর কাজ করছেন এবং ওনার কাছে নামধামও আছে যতটা সে উদ্ধার করতে পেরেছে। আর এই সরকার যে ভারতে সাহায্য ছাড়া চলে না, এইটা বলার জন্য না আমাকে সাক্ষী দিতে হবে, না কলিমুল্লাহ সাহেব স্যারকে দিতে হবে, না ফরাদ ভাইকে দিতে হবে। স্বয়ং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের অফিসিয়াল কক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকে গভর্নমেন্ট ভার্সনে বলেছেন, কোন জনসভায় বলেননি, গভর্নমেন্ট ভার্সনে বলেছেন আপনারা সহযোগিতা না করলে আমরা নির্বাচন করতে পারতাম, আমরা বাংলাদেশে এই ইলেকশন করতে পারতাম না। আমি আপনার এই টকশোতেই বহুদিন বলেছি এবং আমার এই বলায় কিছু যায় আসে না এই সরকারের। আমিও জানতে চাই ভারত বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানে কি সহায়তা করেছে। তো সুতরাং কিছু কিছু জিনিস আছে, আপনার সূর্য যে ওঠে পূর্ব দিকে পশ্চিম দিকে অস্ত যায়, প্রচন্ড গরমে বৃষ্টি হলে ওই হেমন্তের গানের যথার্থতা মনে হয়, অনেক দিন পরে এলে তুমি, যেন বহুদিন পরে বৃষ্টি এলো। বর্তমান সরকার যে ভারতের সহযোগিতা নিয়ে, ভারতের জনগণ না, ভারতের কায়েমি স্বার্থবাদী সরকারের সহযোগিতা নিয়ে ভারতের স্বার্থ রক্ষা করে নিজেরা ভোট ছাড়া, জনগণের ম্যান্ডেট ছাড়া গত 15 না 2014 থেকে 24 তিনটি নির্বাচন, 10 বছর জোর করে ক্ষমতায় আছে, এটি আজকে ঐতিহাসিক সত্য। এটা ফরাদ ভাইয়ের পক্ষে স্বীকার করা কখনোই সম্ভব হবে না, কারণ তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন কমিটিতে আছেন, এটি তার দলও তাকে অ্যালাউ করবে। কিন্তু আওয়ামী লীগের নেতারাও ব্যক্তিগত বিভিন্ন আড্ডায় যখন দেখা হয় তারাও স্বীকার করে। এখন প্রশ্ন হচ্ছে যে সরকার বিরোধী আমরা, সরকার বিরোধী আইনজীবীরা, সরকার বিরোধী প্রধান রাজনৈতিক দল বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল, ছোট বড় মাঝারি, সিভিল সোসাইটি, সবচেয়ে বড় কথা বাংলাদেশের জনগণ, তাদের এখন সিদ্ধান্ত নেওয়ার বিষয়। কারণ সুষ্ঠু ভোটাধিকারের বিষয়, সুষ্ঠু ভোটদানের সমস্যা শুধু তারেক রহমানের না, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের না, এই সমস্যা আমাদের সবার, এবং আমরা প্রতিনিয়ত এই সমস্যার সাফার। একটি অনির্বাচিত, একটি জবরদখলকারী সরকার থাকলে কি হয়, আমি আমার সুপ্রিম কোর্টের লাস্ট প্রফেশনে 5 বছরে যে বৈরী পরিবেশের সম্মুখীন হয়েছি, আপনি বিশ্বাস করেন হাসিনা আক্তার, পার্সোনাল প্রবলেম বলাটা আমার রুচিতে বাধে, এটা শোভন পায় না। যে দেশে মানুষ জেলে থাকে, যে দেশে মানুষ গুম হয়, সেখানে আমার আইন পেশা একটু ক্ষতিগ্রস্ত হলো, এটা বারবার বলা আমার অরুচিকর মনে হয়। তবু আমি বলি, 2001 থেকে 2006 পর্যন্ত একেবারে তরুণ আইনজীবী হিসেবে, তখন আমার ওকালতির বয়স মাত্র 4-5 বছর সুপ্রিম কোর্টে, যেভাবে আমি বেগম জিয়া, তারেক জিয়া সম্পর্কে, তদানীন্তন প্রধান বিচারপতিদের নানা অন্যায় কাজ সম্পর্কে প্রকাশ্যে বক্তৃতা দিয়েছি, মিছিল করেছি, কোর্টরুমে গেলে আমার প্রফেশনে কোনো প্রভাব পড়েনি। আর এই লাস্ট 1-1.5-2 বছর ধরে আপনাদের টকশো গুলোতে আসার পর আমি টের পাই যে কি বিরুদ্ধ স্রোত আমার উপরে বয়ে যাচ্ছে। আমি এতে বিন্দুমাত্র ভীত না, কারণ নালে একবেলা কম খাবো, বিত্ত বৈভব এমনিও নাই, দরকার হলে 2টি শার্ট 2টি প্যান্ট পরি জীবন চালাবো, কিন্তু তবুও বিবেক বন্দী হব না
বিবেক কারো কাছে বন্ধক দেব না, এবং ভারতের জনগণ আমাদের বন্ধু, ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই। কিন্তু ভারতের বিশেষ করে নরেন্দ্র মোদীর সরকার যেভাবে একটি অগণতান্ত্রিক শক্তিকে গত 10 বছর ধরে সহায়তা করে যাচ্ছে, অপরাধমূলক সহায়তা, এটাকে বলে ক্রিমিনাল অ্যাসিস্ট্যান্স, তার বিরুদ্ধে কথা আমাদের বলতেই হবে। আমি তো বরং বিএনপির কাছ থেকে প্রত্যাশা করেছিলাম, বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে পজিটিভ অ্যাপ্রোচ। উচিত ছিল কংগ্রেস, ভারতীয় কমিউনিস্ট পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মতো দুর্বল না, তারা কেরালা শাসন করে, তারা পার্লামেন্টে অনেক সিট আছে, অনেক প্রদেশে সরকার গঠন করে। তৃণমূল, আপনার অন্যান্য পার্টি, তামিলনাড়ুতে তেলেগু দেশম পার্টি, ডিএমকে সহ ভারতের সকল বিরোধী রাজনৈতিক দলগুলোকে বলা যে আপনি যদি প্রতিবেশী বাংলাদেশকে ভারতের বন্ধু রাষ্ট্র দেখতে চান, তাহলে এই অবৈধ সরকারকে সহযোগিতা বন্ধ করা আপনাদের নির্বাচনের কথা বলে। আমরা ভারতের সঙ্গে যুদ্ধ করে কারো সঙ্গে যুদ্ধ করতে চাই না, কিন্তু আমাদের রাজনৈতিক সংগ্রাম অব্যাহত রাখতে হবে। আমরা ভারতের মাটিতে গিয়েই বলতে চাই, ভারতের মাটিতে গিয়ে আমরা বলতে চাই যে আপনাদের পণ্য বর্জনের আন্দোলন মানুষ করছে, এবং আপনি যদি ওখানে আপনার রকে দিয়ে জনমত যাচাই করেন, তাহলে এক শেখ হাসিনা সরকারকে অবৈধভাবে সহযোগিতা করার জন্য ভারত এখন কত অজনপ্রিয় অ্যাজ এ রাষ্ট্র, এটি আপনাদের বোধোদয়। এবং ভারত এটা বুঝেছে। আমি বিভিন্ন প্রতিক্রিয়া দেখেছি, আমি ভারতে যাই, এবং আমি যখনই যতবার গিয়েছি আমার ছোট্ট ক্যাপাসিটিতে লয়ারদের সঙ্গে ভারতের কলকাতা হাইকোর্টের লয়ারদের, এরপরে আমার দিল্লি যাওয়ার প্ল্যান আছে, সেখানে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের লয়ারদের আমি ইন্টারাকশন করব। আমি তো মনে করি প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ সাহেবের মতো সিভিল সোসাইটিদেরও জনগণের প্রতি ভালোবাসা থেকেই, জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই ভারতের সিভিল সোসাইটির সঙ্গে যোগাযোগ করা দরকার যে আপনার সরকার কি করছে আমার বাংলাদেশে। কারণ ভারতে, আমি শেষ করি, প্রতিবেশী মালদ্বীপে একটি দল ক্ষমতায় এসেছে ইন্ডিয়া আউট করবে এই কথা বলে, এবং আউট করেছে। নেপালে মানচিত্রে ভারতের একটা অংশ নেপাল দেখিয়ে দিয়েছে, শ্রীলঙ্কা ভারতকে বিদায় দিয়েছে, ভুটান তার মতো করে চলছে, পাকিস্তান তো বৈরিতা আছে। তো শুধু বাংলাদেশ কেন, ভারতের প্রতিবেশী একটি রাষ্ট্র তো তার বন্ধু না, জনগণ তো দূরের কথা। একমাত্র প্রতিবেশীদের মধ্যে একমাত্র বর্তমান অবৈধ অনির্বাচিত সরকার ভারতের সমস্ত কথাগুলো অন্ধের মতো মেনে নেয়। আমি শেষ করি, জিয়াউর রহমানের মৃত্যুর পর নয়াদিল্লিতে ভারতের বাংলাদেশের হাই কমিশনে রক্ষিত জিয়াউর রহমানের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধী নীরবতা পালন করেছিলেন এবং শোক বইতে স্বাক্ষর করেছিলেন। আমার স্যার জিলুর রহমান স্যার বলে না, কিছু আছে ডিপ্লোম্যাটিক নাইসিটি, সৌন্দর্য, এগুলো তো করবেই। আমরা কি বলছি ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ করব? আমরা তো মোদি যেই জিতবে তার সঙ্গে আমরা সুসম্পর্ক রাখতে চাই, কিন্তু আমরা বলছি তোমার দেশে তুমি গণতন্ত্রের কথা বলছো, তুমি পাকিস্তানে গণতন্ত্রের নসিহত দিচ্ছ, আর তোমার প্রতিবেশী বাংলাদেশ, যার মুক্তিযুদ্ধে তোমার অবদান আছে, তোমার সহযোগিতা না পেলে হয়তো মুক্তিযুদ্ধ অনেক প্রলম্বিত হতো, তো সেই দেশের গণতন্ত্র হত্যায় তুমি বারংবার কেন অপরাধমূলক সহায়তা দিচ্ছ? এই কথাগুলো বলতে হবে। সুতরাং আজকে এই সত্যগুলো মুখোমুখি হতে হবে। আর আমি বলি, বাংলাদেশের মানুষকেও তার নীরবতা ভাঙতে হবে। আমি শেষ করি, আমি বিশ্ববিদ্যালয় জীবনে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শেষ করবেন, পরে আবার শুনবো। বামপন্থী ছাত্র রাজনীতি করার সময় যখন ইসলামী ছাত্র শিবির রাজশাহীতে খুব প্রচন্ড দানা বেঁধে উঠলো, অমানবিক কার্যক্রম শুরু করলো, হাত পায়ে রক কাটলো আমাদের অনেক বন্ধুদের, তখন সাংস্কৃতিক কর্মীদের আমি দেখতাম, মানে আমাদের দেখলি মামুন বা যারা ছোট, মামুন ভাই কবে শিবির যাবে, আমি গল্পে বলতাম যে নিজেরা রাজপথে নামবেন না, মনে করছেন যে ঘুমিয়ে থাকবেন, আকাশ থেকে দেবতারা নামবে, তলোয়ার ফাইট করে জামাত ইসলামী ছাত্র শিবিরকে সরিয়ে দেবে, এটা হবে না। আগুনে পুড়তে হবে, আগুনের দাহ, আগুনের লেলিহান শিখার মধ্যে পুরেই শিবির মুক্ত করতে হবে। আর আজকে বাংলাদেশে যে নতুন স্বাধীনতা হরণ হয়েছে স্বাধীন রাষ্ট্রের মধ্যেই, সেই আওয়ামী লীগ সরকারকে সরাতে গেলে সবাইকে রাজপথে নামতে হবে, তবে শুধু ক্ষমতার পালাবদলের জন্য না, নীতির পরিবর্তন, জনগণের ক্ষমতায়ন, কোন একটি নেত্রী বা একটি পরিবারের বদলে আরেকটি নেত্রী বা আরেকটি পরিবারকে ক্ষমতায়ন করার জন্য। ধন্যবাদ।